আজকে আমরা একটা মনিটর রিভিউ করব। এটা মূলত টেকলাস্ট নামের একটা ব্র্যান্ডের। অনেকদিন ধরে এই মনিটরটা দেখতেছি স্টুডিওতে পড়ে আছে এবং এটা আসলে রিভিউ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই মনিটরের মধ্যে আসলে কি আছে। ভাই ভাই এটা তো আমার কন্টেন্ট। আরে তুমি কে? ভাই এটা পিসি। আরে এটা মনিটর। ভাই এটা অল ইন ওয়ান পিসি। আরে এটা মনিটর। ভাই এটা অল ইন ওয়ান আরে পিসি। মনিটর এটা। ভাই এটা পিসি। হ্যাঁ এটা কি আবার? বুঝলাম পিসি এটা। আরে আমি বলতেছি মনিটর এখনো। যাই হোক, মনিটর না পিসি এটা নিয়ে কথাবার্তা হবে ভিডিওর পরের অংশে। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। মনিটর আর পিসি নিয়ে মারামারি করতে করতে দেখলাম এটা আসলে একটা অল ইন ওয়ান পিসি। এটা টেকলাস্টের একটা অল ইন ওয়ান পিসি। টেকলাস্টের Core i5 এর অল ইন অন পিসি। এটা মূলত বাংলাদেশে অফিশিয়ালি ডিস্ট্রিবিউটর হচ্ছে পিসি হাউস। তারা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা ক্লেম করতেছে এটা নাকি আনবিটেবল একটা ডিল। সো চলুন দেখা যাক, এটার গভীরে ঢুকে দেখি এটা ঠিক কি পরিমাণ আনবিটেবল। সো এটা স্পেসিফিকেশন নিয়ে কথাবার্তা হবে, কিন্তু আমরা এটার একটা আনবক্সিং করব। আর একটা ইউনিট আমাদের কাছে আছে, ওইটা প্রথমে আনবক্সিং করে দেখি এর ভিতরে আর কি কি আছে। খালি মনিটর যে পাবেন এমন না, এটার সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে, সেই জিনিসপত্রগুলো আমরা দেখে নিব। তারা মেইনলি আমাদের কাছে দুইটা ইউনিট পাঠিয়েছে, একটা ইন্টেল Core i5 আর আরেকটা এটা হচ্ছে সিপিইউ মডেল আছে ইন্টেল N5095, প্রবাবলি পেন্টিয়াম টাইপ কিছু একটা হবে, 8 GB র্যাম। আর আরেকটা বিষয়, এইখানে তারা ভিতরে অলরেডি এসএসডি দেওয়া, বাট তারা এখানে ক্লেম করতেছে যে হার্ড ডিস্ক 512 GB, হার্ড ডিস্ক লিখে আবার এখানে 512 GB এসএসডি লেখা। আর সাথে হইতেছে যে একটা ওয়্যারলেস কিবোর্ড আর মাউস। তো এটা আনবক্সিং করা যাক, বাট আনবক্সিং করার আগে একটা কথা বলিনি, আনবক্সিং করতে থাকো। যে টেকলাস্ট আসলে এই ব্র্যান্ডটা আমাদের কাছে খুবই নতুন। নতুন বলতে আমরা বাংলাদেশি যারা আছে এই ব্র্যান্ডের নাম অনেকে হয়তো বা শুনে নাই, তো সবার কাছে নতুন হতে পারে। বাট এই ব্র্যান্ডটা ফাউন্ড হয়েছে 1999 সালে, অলমোস্ট প্রায় এখন 25 বছর বয়স এই কোম্পানিটার বয়স। অ্যান্ড এই কোম্পানিটা মোস্টলি হচ্ছে যে ম্যানুফ্যাকচার করে বিভিন্ন ধরনের ট্যাবলেট, নোটবুক, এই টাইপের ইকুইপমেন্টসগুলো। 2013 সালের দিকে তারা ইন্টেল আর মাইক্রোসফটের সাথে পার্টনারশিপ করে তাদের সাথে মিলে ট্যাবলেট এবং হচ্ছে 2-in-1 কিছু হাইব্রিড ট্যাবলেট আছে, ওগুলো বানায়। সো ওখান থেকে তারা বিভিন্ন ধরনের R&D করে অ্যান্ড গ্লোবালি এখন মার্কেটে আসলে রিচ করতে যাচ্ছে। সো বলতে গেলে ওয়ান অফ দ্য ওজি ব্র্যান্ড। 1990s দিকে শুরু হওয়া একটা ব্র্যান্ডের একটা পিসি রিভিউ করতেছি, এটা একটা বিশাল ব্যাপার। এটার সাথে মাউস কিবোর্ড কম্বো। প্যাকেজিং কিন্তু ভাই সুন্দর করছে অনেক। অল ইন ওয়ান পিসিতে দেখায় যে বক্স কন্টেন্টের ভিতরে জাস্ট এই যে খাকি বক্সিং দিয়ে শেষ। তো আনবক্সিং একটু ভালো দেওয়ার চেষ্টা করছে। এখন এই ধরনের আসলে অল ইন ওয়ান পিসিতে খুবই বেসিক লেভেলের কিবোর্ড মাউস ইউজ করে, সো এটাই এখানে তাই করা হয়েছে। সো খুবই বেসিক লেভেলের, বাট কোয়ালিটি খারাপ নয়, একদম যে চিপ আউট করা হয়েছে ওরকম না, যথেষ্ট ভালো, ডিউরেবল, ব্যাটারি দিয়ে চলে খুব সম্ভবত। অ্যান্ড এটার সাথে পাশে খুব সম্ভবত মাউস দেওয়া হয়েছে, ও ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে, কয়টা দিছে? ডাবল ব্যাটারি। আর দিস ইজ প্রবাবলি এটার অবস্থা তো ভাই ভয়াবহ। অফিস কাজের জন্য ইটস ওকে, আর ছোট বাচ্চাদের গেমিং এর জন্য বেসিক্যালি এগুলো মোস্টলি অল ইন ওয়ান পিসিগুলো অফিস কাজের জন্য ইউজ করে, যাতে করে ওই যে আমাদের যে সিপিইউ যে এক্সট্রা জায়গাটা নেয় ওই জায়গাটা যাতে না খায়, ওই জন্য অল ইন ওয়ান পিসিটা একটা ভালো অপশন। সো খুবই সিম্পল একটা কিবোর্ড আর মাউস দেওয়া হয়েছে, যেগুলো ডে টু ডে লাইফে অনেকের কাজে আসবে। অন্য কি কি আছে সেটা দেখে নেওয়া যাবে। এটার লেফট সাইডে একটা পাওয়ার কর্ড, একটা পাওয়ার ব্রিক আছে, এটা এটা কত কত ওয়াটের পাওয়ার ব্রিক? 48 ওয়াট মাত্র। সো খুবই পাওয়ার এফিশিয়েন্ট টাইপ একটা জিনিস দেখতে পাচ্ছি, যদিও একটা এলইডি মনিটরই প্রায় 20 থেকে 24 ওয়াট এমনি খায়, আর বাদ বাকি সিপিউর পিছনে 48 ওয়াট, খুবই সারপ্রাইজিং। তো এটা খুব সম্ভবত একটা পেন্টিয়াম ভার্সন হতে এতে কম পাওয়ার রিকোয়ার করবে, খুবই স্বাভাবিক। আমাদের সাথে যেটা ছিল একদম প্রথম দিকে যেটা দেখছেন ওইটা i5 এর একটা পিসি, সো ওটাতে আরেকটু বেশি পাওয়ার রিকোয়ার করবে, ওটার পাওয়ার ব্রিকটা আরেকটু বেটার ওয়াটের। সো আনবক্সিং তো দেখলেন, মূলত টেকলাস নিয়ে কখন কি হইলো এটা নিয়ে তো কথাবার্তা বললাম, কিন্তু এটার কিছু ইনসাইডার ইনফরমেশন আছে আকিবের কাছে। টেকলাস্ট মূলত হইতেছে যে চায়নার যে শাঙ্কি গ্রুপ আছে তার আন্ডারে। এটা মেইনলি হইতেছে যে টেকলাস্ট ম্যাক্সান, আপনারা সবাই চিনেন, রিসেন্টলি ম্যাক্সান বাংলাদেশে খুব বেশ রিজনেবল প্রাইসে ভালো ভালো মাদারবোর্ড আনতেছে। তারা মেইনলি তাদের পিসির যে মাদারবোর্ড বা র্যাম, আদার অ্যাক্সেসরিজ বা হইতেছে যে ইন্টারনাল যেসব কম্পোনেন্ট আছে এগুলো সব ম্যাক্সান থেকে সাপ্লাই নেয়। সয়ও প্রবাবলি 2013 সালের দিকে অ্যাকোয়ার্ড করে নেয়। সো কাইন্ড অফ বলতে পারেন যে এটা ম্যাক্সানের আন্ডারের একটা ব্র্যান্ড। তো ম্যাক্সানের সাথে অ্যাসোসিয়েটেড, আর ইন্টারনাল অনেক কম্পোনেন্টস হয়তো বা ম্যাক্সানের সাথে সামহাও পার্টনার করা। সো এইখানেও ম্যাক্সানের একটা
বিল্ড দেখতে পাচ্ছি আর কি। বেসিক্যালি এটা ম্যাক্সানের সামহাও অ্যাসোসিয়েটেড। আমরা আসলে এটা টিয়ার ডাউন করব, এইটা না যেটা অলরেডি টিয়ার ডাউন হয়ে গেছে ওইটা করব। প্রাইস নিয়ে একটু মেনশন। প্রাইস যদি বলি তাহলে সো আমাদের কাছে যেটা ইন্টেল N5095 ইউনিটটা, এটা হইতেছে টেকলাস্টের বেস ভ্যারিয়েন্টের অল ইন অন পিসি, এটার প্রাইস 42K। আর যেটা i5 ভ্যারিয়েন্ট, তাদের এখনো i7 ভ্যারিয়েন্টগুলো কামিং অন দি ওয়ে, এখনো অ্যাভেলেবল হয়নি। আর যেটা অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে i5 12400 দিয়ে, ওইটার প্রাইস হইতেছে 68K। সো যথেষ্ট অ্যাগ্রেসিভ প্রাইসিং বলা যায়। প্রাইজেন আসবে না? ওকে, ঠিক আছে। আমরা এখন আসলে আনবক্সিং তো শেষ, এখন হচ্ছে টিয়ার ডাউন করবো। আর টিয়ার ডাউনের আগে পারফরমেন্সটা টেস্ট করতে হবে। আমরা যেটা আমাদের কাছে ইনিশিয়ালি দেখছেন ওইটা হচ্ছে i5 এর একটা মেশিন। সো ওইটা আমরা একটু পারফরমেন্স টেস্ট করবো, কী কী দেওয়া আছে, এটা থার্মাল থ্রটলিং হয় কি না, এই ধরনের একটা ফর্ম ফ্যাক্টরে আসে, ওইটা নিয়ে দেখার চেষ্টা করবো। আর আমরা অ্যানালাইসিস করার ট্রাই করব যে এইটা যে প্রাইস সেগমেন্টে যা যা অফার করতেছে মার্কেটে অন্য যারা কম্পিউটার আছে সেই তুলনায় এটা কি পরিমাণ ভ্যালু প্রোভাইড করতেছে। সো বাই দ্য ওয়ে, আমরা টেস্ট করার পরে এই টোটাল মেইন বোর্ডের সাথে যা যা মানে টিয়ার ডাউন করা পসিবল, এভরি সিঙ্গেল কম্পোনেন্ট আমরা টিয়ার ডাউন করবো, এসএসডি থেকে শুরু করে হিটসিং টিটসিং সব কিছু। সো আগে পারফরমেন্স টেস্টটা করা জরুরি, কারণ আমাদের টিয়ার ডাউনের কারণে অনেক সময় ইনস্টলেশন এররের কারণে যাতে পারফরমেন্সে কোনো ইস্যুস না ক্রিয়েট হয়, দ্যাটস ওয়াই। সো এটার পাওয়ার ব্রিক হচ্ছে 120 ওয়াটের, 120.08 ওয়াটের। সো এটা একটা i5 এর জন্য বিগার ব্রিক দেওয়া আছে এতে। এমনি একটা এলইডি ম্যাক্সিমাম 20 থেকে 24 ওয়াট কনজিউম করে, সেই হিসাবে বাকিটা সিপিইউ বা বাকি আদার কম্পোনেন্টসের জন্য। সো এটার আইও পোর্টস নিয়ে কিছু কথাবার্তা বলা যাক পাওয়ার আপ করার আগে। মূলত আইও পোর্টস হিসাবে এটাতে আছে, সো ফার্স্টে একটা ডিসি ইনপুট, তারপরে এক্সটার্নাল ডিসপ্লে আউটপুটের জন্য দুইটা পোর্ট দেওয়া আছে, একটা ভিজিএ আর একটা এইচডিএমআই, দুইটা ইউএসবি 3 পোর্ট, তারপরে একটা গিগাবিট ইথারনেট পোর্ট, তারপরে আরও দুটি ইথারনেট পোর্ট, আর তারপরে একটা মাইক্রোফোন আর অডিও জ্যাক। ও আর ডান পাশে কানেক্টিভিটির জন্য আরও দুইটা ইউএসবি 2 ইউএসবি পাস থ্রু আছে। সো বলা যায় যে কানেক্টিভিটির দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয় নাই। আর এটার পাওয়ার বাটন হচ্ছে বাম পাশে, খুবই অ্যাক্সেসিভ একটা জায়গায় দেওয়া। সো এটা পাওয়ার আপ করা যাক। অ্যান্ড অলসো এটার ডিসপ্লের ব্যাপারে যদি আউটলুকের কথা বলা যায় তাহলে একটা অ্যান্টি গ্লেয়ার টাইপের একটা ডিসপ্লে, মোটামুটি থিন বেজেল মনে হচ্ছে, বাট অন করে আসলে দেখতে হবে। আর নিচে টেকলাস্টার ব্র্যান্ডিং করা, এটা হোয়াইট কালারে আসে, এটা কি ব্ল্যাক কালার আসে? আপাতত এরা যেগুলো আছে হোয়াইট কালারই আছে। আচ্ছা, এটার আউটার যে শেলটা এটা মেটালের মনে হচ্ছে, অ্যান্ড পিছনে গ্লসি প্লাস্টিক দেওয়া, অ্যান্ড যেই স্ট্যান্ডটা এটা মেটালের পুরোটাই। সো একটা ওভারঅল ভালোই রিজিডিটি দিচ্ছে। আচ্ছা, অ্যাডজাস্টেবল ফিচার বলতে এতে অনলি টিলটাই আছে। সো টিলটের বেশি কিছু আপনি পাইতেছেন না, এই জন্যই আমি অ্যাডজাস্টেবিলিটির কথা বলার আগে আসলে ভেসা মাউন্ট নিয়ে বলতেছিলাম। সো অনলি টিল্ট অপশনটাই আছে। সো এটা পাওয়ার আপ করা যেতে পারে। হইছে, এখানে একটা এলইডি ইন্ডিকেটর আছে পাওয়ার অন কি অফ হয়েছে এটা বোঝানোর জন্য। আচ্ছা, যেহেতু ফার্স্ট লুক, সো ফার্স্ট লুকে বলতে হবে যে এটা ডিসপ্লের কালার খারাপ না, বেসিক্যালি এটা ল্যাপটপের মতোই অপারেট করবে। সো এটার ম্যাক্স ব্রাইটনেস অ্যান্ড কালার খারাপ না, ভালোই লাগতেছে আউট অফ দ্য বক্স। তবে ভাই এতদিন আমরা ম্যাক্সিমাম যে অল ইন অন পিসি গুলো দেখি সেগুলোর তুলনায় এটা কি এটার কালার রাইট, এটার কালার বেটার। আমরা প্রিভিয়াসলি অল ইন ওয়ান বলতে গেলে একটা অনেক আগে লেনোভোর একটা অল ইন ওয়ান পিসি আমরা রিভিউ করছিলাম, বাট ওইটার ডিসপ্লে আউটপুটটা ছিল ওইটা আসলে খুব একটা ইমপ্রেসিভ ছিল না। ওই তুলনায় এটার ডিসপ্লে আউটপুটটা যথেষ্ট ভালো। সো চলুন দেখা যাক আমাদের এই ইউনিটটা কি কনফিগারেশন অফার করতেছে। এইখানে সিপিইউ দেখতে পাচ্ছি যে ইন্টেল কোর i5 12400 12 জেনের সিপিইউ, 6 কোর 12 থ্রেডের। মেমোরি হিসেবে রয়েছে DDR4 16GB এর সিঙ্গেল স্টিক, আরও একটা র্যাম স্লট ফাঁকা আছে, তার মানে আপনি চাইলে ম্যাক্সিমাম 32GB পর্যন্ত আপডেট করতে পারবেন। ডিস্ক বা এসএসডি হিসেবে দেখা যাচ্ছে টেকলাস্টের নিজেদেরই 512GB NVMe এসএসডি। এটা জেন 3 নাকি জেন 4 সেটা স্পিড টেস্টে আমরা বুঝতে পারবো। আর একটা ওয়াইফাই মডিউল দেওয়া আছে AC9560, এটা আমরা টিয়ার ডাউনের সময় দেখবো যে ওয়াইফাই কত 5 আর 6। ইন্টিগ্রেটেড জিপিইউ হিসেবে 730 ইউএসবি 730। এখানে বলতে হবে যারা গেম খেলার কথা চিন্তা ভাবনা করতেছেন, আইজিপিইউ দিয়ে গেম খেলতে হবে। সো ওই হিসাবে যতটুকু পারফরমেন্স করার ওইটাই। সো গেম খেলার জন্য যারা নেবেন তাদের জন্য হয়তো এটা একটা ভালো অপশন না, বাট অফিস ওয়ার্কের জন্য হইতে পারে এটা একটা ভালো অপশন। সো এবার পারফরমেন্স টেস্টের দিকে যাওয়া যাক। প্রথমে আগে আমরা হইতেছে যে সিপিইউটাকে স্ট্রেস দিব। সো আমরা অলরেডি সিনেবেন্স R23 তে 10 মিটার থ্রটল টেস্ট শুরু করছি। এখন দেখা যাক যে সিপিইউটার কি অবস্থা। সো এটাতে সিঙ্গেল চ্যানেল র্যাম দেওয়া, আমরা প্রপার পারফরমেন্স আসলে পাইতেছি না, কিছুটা আমাদের পারফরমেন্স কম হচ্ছে এক হিসাবে। বাট এইটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটার সিপিইউর যেই টেম্পারেচার, এখানে যদি আমরা দেখি সিপিইউ টেম্পারেচারটা 56, আর এখানে সিপিইউ প্যাকেজ পাওয়ারের দিকে দেখলে দেখবো যে আমরা 58 ডিগ্রি। এখন মানে অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাই
অল ইন ওয়ান পিসিতে এত কুল আছে কেমনে? সো আসল ঘটনাটা হইতেছে এইখানে। মেইনলি অল ইন ওয়ান পিসি যেহেতু স্মল ফর্ম ফ্যাক্টর বা ছোট একটা স্পেসের ভিতরে তো হায়ার ইন্ড সিপিইউ প্যাক করা হয়েছে, যার কারণে মাদারবোর্ড থেকে এটাকে পাওয়ার লিমিট করে দেওয়া হয়েছে 42 ওয়াটে, যার কারণে সিপিইউটা এত কুল আছে। অর্থাৎ 12400 লাগানো থাকলে আপনি 12400 এর ফুল পটেনশিয়ালটা পাবেন না এখানে, কজ 12400 আমরা যতটুকু জানি যে 110 ওয়াট থেকে 84 ওয়াটের ভেতরে কনজিউম করতে পারে ওর ফুল পটেনশিয়ালের জন্য, বাট এইখানে প্রবাবলি আমরা অ্যারাউন্ড 50% মতো পারফরমেন্স পাবো। তারপরেও এমন একটা ফর্ম ফ্যাক্টরে একটা ডেস্কটপ গ্রেডের সিপিইউ আছে, এটাই অনেক। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই পিসিতে আসলে সিপিইউ সোয়াপ করা যায়। আই মিন সিপিইউ আপনি এনি সিপিইউ এখানে সোয়াপ করতে পারবেন এটার মাদারবোর্ড চিপসেটের সাপোর্টের মধ্যে। আই মিন 12 জেন যেহেতু, সো আই গেস 14 জেন পর্যন্ত একটা সাপোর্ট আমরা পাচ্ছি। সো এটা এমন না যে ল্যাপটপের মতো একদম সিপিইউটা মাদারবোর্ডের সাথে শর্টেড থাকে, ওরকম কিছু না। র্যামের ক্ষেত্রেও ব্যাপারটা ওরকম কিছু না, র্যাম একদম আপনি মডিউলার আকারেই লাগাতে পারবেন। বলতে গেলে আপনি একটা আইটিএক্স বিল্ড করতেছেন, ওই বিল্ড করে ওইটা জাস্ট আপনি মনিটরের পিছনে লাগাই দিতেছেন, ব্যাপারটা ওইরকমই। অল ইন ওয়ান ব্র্যান্ডস, অন্যান্য ব্র্যান্ডস যেটা করে অল ইন ওয়ানের ক্ষেত্রে সিপিইউ সর্টেড করে দেয়। দেখা যায় যে ওরা হইতেছে যে ল্যাপটপ গ্রেডের সিপিইউ গুলারে ওটার ভিতরে সোল্ড আউট করে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু নাম করা যায় অল ইন ওয়ান পিসি আছে ওরা র্যামটাকে পর্যন্ত সোল্ড আউট করে দেয়। এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে আপগ্রেডেবিলিটির যে অপশনটা সেইটা অনেকটাই লিমিট হয়ে যায়। অ্যান্ড পরে দেখা যাচ্ছে যে যখন আমার হার্ডওয়্যার আপগ্রেডেশনের দরকার পড়ে তখন আসলে এই সকল ডিভাইস তখন আর তেমন একটা ভ্যালিড আকারে থাকে না। তো সেই তুলনায় বলতে গেলে এইটার আপগ্রেডেশনের সমস্ত অপশনস আছে। সো আমাদের টেস্টিং প্রায় শেষের দিকে আমরা এইটার যে ফ্যান নয়েজ, এটা ইনিশিয়ালি আমাদের যেই আমরা যেখানে দাঁড়ায় আছি এখান থেকে যথেষ্ট দূরে, প্রায় 2 হাত দূরে হবে। ফ্যান নয়েজ এখন এখান থেকে শোনাই যাচ্ছে না, রুমের টোটাল যেই অডিও বা কোনো রকম নয়েজ এরকম কিছু নাই আপাতত। সো আমরা কোনো ফ্যানের আওয়াজ শুনতেছি না, বাট পিছনে গেলে কিছুটা ফ্যানের আওয়াজ শোনা যায়। অ্যান্ড এটার টোটাল আরপিএম খুব সম্ভবত 2200 এর আশেপাশে। এই যে আমরা যদি এখানে যদি দেখি ম্যাক্সিমাম 2441 আরপিএম এ ফ্যানটা স্পিন হইতেছে। লোয়ার আরপিএম এ যেহেতু এটা পাওয়ার লিমিট করা, সো আরপিএমটাও হয়ে লোয়ার রাখা হয়েছে। বাট আমরা জানি না যদি সিপিইউ সোয়াপ করা হয়, যদি আমাদের হাতে ওরকম ইন্টেল সিপিইউ থাকতো, আই মিন এটাতে তো 14700K লাগায় লাভ নেই, বাট নন কে যে সিপিইউ গুলো আছে ওগুলো যদি লাগাইতাম তাহলে হয়তো বা এখান থেকে একটা বেটার আউটপুট পাওয়া যায় কিনা, বা ওই সিপিইউতে পাওয়ার লিমিট করা থাকে কিনা, এই জিনিসপত্রগুলো টেস্ট আউট করা যেত। তবে ভাই আমার মনে হয় যেহেতু এর পাওয়ার ব্রিকটা মনে হয় 120 ওয়াটের লিমিটেড, তো সেক্ষেত্রে আমার মনে হয় না i5 এর উপরে সিপিইউতে, i5 এর উপরে হয়তো বা খুব একটা সাপোর্ট পাবে। আর এটার যে কুলিং সলিউশন আছে ওইটাও মনে হয় না যে একটা i7 বা i9 হ্যান্ডেল করতে পারবে। আমরা মেইনলি এইখানে সিপিইউ সোয়াপ করা একটা বিশাল অ্যাডভান্টেজ পাচ্ছি, যদিও মোস্টলি হচ্ছে যে সিপিইউ কে ওইভাবে সোয়াপও করে না। মোস্টলি দেখা যাচ্ছে যে যেটা নিয়ে কিনে নিয়ে চলে যায় ওইটা নিয়েই দেখা যাচ্ছে নেক্সট 2-3 বছর বা 5 বছর বা যতদিন টিকে আর কি অতদিন ইউজ করা হয়। ওকে, তাহলে সিঙ্গেল কোর পারফরমেন্স টেস্টটা আমরা দিয়েছিলাম, সো ওইটাও দেওয়া হয়ে গেছে অ্যান্ড ওইটার রেজাল্ট হচ্ছে 943 পয়েন্টস। আর যদি মাল্টি করে দেখি আমরা স্কোর আসছিল 7634। তো এখানে একটা বিষয় মেনশন করা উচিত যে 12400 এর এভারেজ মাল্টি কোর স্কোর আসে অ্যারাউন্ড 12K সামথিং, আর সিঙ্গেল কোরে স্কোর আসে 1.6K সামথিং। সিঙ্গেল করে 1600 আর মাল্টি করে অলমোস্ট 12,000। সো অলমোস্ট বলা যাচ্ছে 40-45% যে পারফরমেন্স ডিগ্রেডেশন এখানে হচ্ছে। যেহেতু এখানে পাওয়ার লিমিট করা, সো পারফরমেন্স একটু কম হবে, খুবই স্বাভাবিক। আর একটা ব্যাপার হচ্ছে যেটা সিঙ্গেল চ্যানেল র্যাম দেওয়া, সো সিঙ্গেল চ্যানেল র্যাম থাকার কারণে পারফরমেন্স একটু ড্রপ হচ্ছে। যদি এটা 2টা স্লট ফিল আপ করা হয় দেন কিছুটা বাড়বে, অত ম্যাসিভলি বাড়বে না, কিছুটা বাড়বে। দেখা যাচ্ছে 8000 বা 8500 মাল্টি করে যাবে, আর সিঙ্গেল করে দেখা যাচ্ছে যে 1000 এর আশেপাশে হবে। কজ আলটিমেটলি ওই পাওয়ার লিমিটের কারণে আমাদের ওই 40 থেকে 30% পারফরমেন্স গ্যাপটাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। বাট আপনি যদি ফর্ম ফ্যাক্টর বা একটা ক্লিন লুকের কথা ভাবেন তাহলে এইটুকু আপনাকে অ্যাকসেপ্ট করেই নিতেই হবে। সো অফিস ওয়ার্কের জন্য আই গেস ইটস ফাইন। আই মিন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে অফিস বা প্রেজেন্টেশন বলেন বা হচ্ছে এক্সেল শিটের কাজ বলেন, এই ধরনের কাজের ক্ষেত্রে আপনি এই ধরনের পারফরমেন্স আপনার জন্য ইজিলি ওয়েল এনাফ। ভাই মেইনলি দেখা যায় যে কর্পোরেট সেক্টরে তারা বেশি হ্যাসেল চাই না যে আমি Right. দুইটা কম্পোনেন্টের ভিতরে ওয়্যারিং করব, করব। আমার অল ইন অন সিস্টেম হইলে আমি জাস্ট একটা ডেস্কের উপরে ইজিলি হ্যান্ডেল করতে পারি। ইভেন ওয়ারেন্টি ক্লেমের সময় যায় তো আমি জাস্ট সিম্পলি একটা জিনিস দিলে আসলে ওটা রিপ্লেস হয়ে যায় ফুলি। সো এইখানে তারের হ্যাসেলটাও কম, যে ওয়্যারলেস কিবোর্ড মাউসও আছে, জাস্ট আমার ডিসপ্লেতে পাওয়ার দিলে আমার কাজ শেষ। এখন আমরা আসলে এইবার এটা টেস্ট করব এটার এসএসডির ব্যাপারে, যেহেতু এসএসডি তে একটা 512GB এসএসডি দেওয়া আছে। তার আগে আমরা এসএসডি ইনফরমেশন চেক করে দেখি এটা জেন 3 নাকি জেন 4। এসএসডি হিসেবে ব্যবহার করা হয়েছে টেলকাস্টের নিজস্ব 512GB এসএসডি, এন্ড এটা একটা জেন 3 এসএসডি। ওই টাইম আমরা লাইনে যতদূর জানি যে 11400 বা 11 জেন থেকে জেন 4 এর সাপোর্ট আছে ইন্টেলে। এই বোর্ডটার যে এনভিএমই স্লট এটা জেন 4 সাপোর্ট করে কিনা এটা টিয়ার ডাউনের সময় আমরা একটু দেখার চেষ্টা করব। এসএসডি টেম্পারেচার ইজ গুড।
আমরা এখন একটু স্ট্রেস দিয়ে দেখি এসএসডিটাকে, আর কেমন স্পিড আমরা পাচ্ছি সেটাও দেখা যাবে, আর ডিরাম আছে কিনা সেটা টিয়ার ডাউনের সময় দেখা যাবে। সো আমরা একটা রান দিই, এন্ড এরপরে আমরা হচ্ছে এটার বায়োসটা একটু চেক করব। আই মিন ইউজুয়ালি এই টাইপের ডিভাইসে বায়োসটা খুব দেখা যাচ্ছে কি বায়োসটা খুব একটা মানে ফ্যান্সি হয় না অন্যান্য ব্র্যান্ডের মতো, হয় অন্যান্য বেসিকই হয়, অন্যান্য ব্র্যান্ডেও দেখা যাচ্ছে খুব বেসিক একটা বায়োস দেয়, যেমন ওই যে আপনারা ওই যে 61 81 এর সময় দেখছেন যে মাদারবোর্ডে ব্লু কালারের একটা বায়োস থাকে। ওই বায়োস ধরতে অনেকে ভয় পাইতো, বেসিক্যালি কিছু একটা চেঞ্জ করলে কি না কি হয়ে যায়। সো ওই টাইপেরই বায়োস এখানে আমরা এক্সপেক্ট করতেছি, যদি আমরা দেখিনি এই এসএসডি টেস্টের পরেই দেখবো। তো টেকলাস্ট এসএসডি স্পিড ক্লেম করছে যে 3400 সামথিং রিড স্পিড, আর রাইট স্পিড 3096। বাট ইন্টারেস্টিং থিং ইজ আমরা রিড স্পিড দেখছি যে 3527 আর রাইট পেয়েছি 3127, মানে আমরা তাদের ক্লেম করা স্পিডের থেকে বেটার স্পিড দেখতে পাচ্ছি। তো জেন 3 এসএসডি হিসেবে যথেষ্ট ভালো একটা এসএসডি দেওয়া হয়েছে এতে। অ্যান্ড যেটা হচ্ছে ইনিশিয়ালি আউট অফ দ্য বক্স আসে দুইটা ড্রাইভ লেটার, আই মিন ডাবল পার্টিশনে আসে, একটা হচ্ছে সি আর ডি ড্রাইভ। সো মোটামুটি তারা পার্টিশন করেই হয়তো বা আপনাকে একটা ওভারঅল আউট অফ দ্য এক্সপিরিয়েন্স দিতেছে। সো এসএসডি ডান আর পারফরমেন্স টেস্টিং ডান, এবার আমরা একটু বায়োসটা দেখবো। আমরা এটাও দেখার ট্রাই করবো যে এটার বায়োস আপগ্রেডের কোনো অপশন আছে কিনা, যাতে আমরা নেক্সট জেন মানে 13 14 জেন i5 গুলো ইনস্টল করতে পারি কিনা। সো আমি সিস্টেম ফুলি শাটডাউন দিছি, যেটা গেস করছিলাম সেই পুরো বায়োস ওইটাই। তো এটা এই বায়োস আসলে কন্ট্রোল করা একটা মানে ডাউন সাইড হচ্ছে যে কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে হয়, আর টুইকিং এর কোনো অপশন নাই যেটা দেখতেছি। 5000 করা আছে। এবার একটু আমরা এগেইন সিপিইউটাকে স্ট্রেস দিয়ে দেখবো যে আমরা 42 ওয়াট ক্রস করতে পারি কিনা। আচ্ছা এটা র্যাম হচ্ছে 2667 মেগাহার্জ এর। সো এটা ইন্টারেস্টিং যে আমরা টুইকিং এর অপশন পাইছি। সো আমরা ওরা আপডেটের একটা অপশন রাখছে, এটা আপডেটের অপশনও আছে। সো ওদের ওয়েবসাইটে গেলে এটার লেটেস্ট বায়োসে আপডেট করলে আপনি প্রবাবলি 14 জেন i5 বা i3 বা i9 যদি কোনো ড্রাগন ইউজার হয়ে থাকেন তাহলে একটা i9 ও এটার ভিতরে সেটআপ করতে পারেন। যদি এটা ইউজার বেস আসলে নন কে সিপিইউস গুলা। সো খুব সম্ভবত যদি এটার i7 ভার্সন আসে, অথবা কেউ যদি এরকম প্ল্যান করে যে i5 কিনে ফিউচারে i7 এ যাবে, তখন হইতে পারে একটা ভালো অপশন, আপগ্রেডেশন হবে একটা প্রপার ওয়েতে। সো টেস্টিং ডান, আমরা আসলে উল্টা সো এক্সপেকটেশন এমন ছিল সেকেন্ডের ভিতরে এই হয়ে গেছে আমাদের এক্সপেকটেশন আর হাইপ। লাস্ট টাইম আমাদের টেস্ট রেজাল্টটা ছিল 7634, বাট এবার আমরা পাইছি 7348, অলমোস্ট 300 সামথিং রেজাল্ট কম। আর একটা বিষয় হইতেছে যে আগে যখন টেস্ট করছিলাম আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার দেখছিলাম যে 56 57, আর এবার আমরা ম্যাক্স টেম্পারেচার উঠছিল 63। আর একটা বিষয় হইতেছে যে সিপিইউ ওয়াটেজ এবার ম্যাক্সিমাম হিট করছিল 43.361, যেটা গতবারের তুলনায় জাস্ট 1 ওয়াটের ডিফারেন্স। সো এখানে আসলে মাদারবোর্ডের ইনসাইডই মানে পাওয়ারটা লিমিট করে দেয়া, সো এর থেকে বেশি পারফরম্যান্স আসলে স্কুইজ করা পসিবল না। এরপরে যদি আমরা এখানে ডুয়াল চ্যানেল র্যামটা অ্যাড করি, খুব একটা পারফরমেন্স বাড়বে বলে মনে হয় না। আমি যেটা প্রথম দিকে বলছিলাম ভিডিওর শুরুর দিকে যে ওভারঅল পারফরমেন্সটা ম্যাক্সিমাম হইলে 10,000 যাইতে পারে মাল্টি করে, ওটাও খুব সম্ভবত মনে হচ্ছে না এখন আমার কাছে কেন জানি। সো ওইটা হয়তো বা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো কন্টেন্টে হয়তো বা আমরা দেখবো যে এটার পারফরমেন্স আসলে ইনক্রিজ হয় কিনা। পিসির পার্ট তো শেষ চেক করা যে এটার পারফরমেন্স ওকে, বাট এবার আসল পারফরমেন্স, কারণ মনিটর এই টাইপের অল ইন ওয়ান পিসিতে যে এটা মেইন ফ্যাক্ট, যদি ডিসপ্লে যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার হার্ডওয়্যার যতই ভালো হোক মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না। সো ডিসপ্লে নিয়ে এবার কথাবার্তা বলা যাক। মূলত যেহেতু এটার মেইন আউটপুট ডিসপ্লেতেই, অ্যান্ড হচ্ছে এটার যে আউট অফ দ্য বক্স ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা ডিসেন্ট ছিল, আমি বলবো না যে খুব ভালো ছিল ওইরকম টাইপের কিছু, বাট একটা ম্যাট ডিসপ্লে 1080p 60 হার্জের প্যানেল। অ্যান্ড প্রথম দিকে যদিও বলছিলাম যে সাইডে বেজেল খুব চিকন হবে, বাট অতটাও চিকন না, বাট ওয়েল এনাফ। আই মিন ইউজুয়ালি এই ধরনের ডিসপ্লে এই ধরনের বেজেলই হবে। অ্যান্ড এইসব নিয়ে আসলে খুব একটা কেউ মাথা ব্যথা করে মনে হয় না, কারণ দেখা যাচ্ছে যে এইসবের কনজিউমার এন্ড মোস্টলি অফিস ইউজের জন্য। অ্যান্ড এটা যেহেতু একটা 60 হার্জের প্যানেল, কেউ যদিও মানে এটাতে গেমিং করবে না, দেখা যাক এটাতে কোনো ঘোস্টিং আছে নাকি। খুবই ব্লারি ইমেজ দেখতেছি আউট অফ দ্য বক্স। আমিও দূরের থেকে বেশ ব্লারি ইমেজ দেখতেছি। প্রচুর ট্রেইল ডার্ক সাইডে, লাইটের সাইডেও আমি ওই ট্রেইলটা দেখতেছি, অ্যান্ড এইখানেও দেখতেছি। আসলে এটা নিয়ে কমপ্লেন করে খুব একটা লাভ নাই, কারণ হচ্ছে যে ঘোস্টিং থাকবেই। অ্যান্ড টিপিক্যাল 60 হার্জ থেকে যদি এটা অ্যাটলিস্ট 75 হার্জ হইতো, তখন হয়তো আমি ডিসেন্ট বলতে পারতাম, বাট ঘোস্টিং দিয়ে এই মনিটরটা জাজ করে লাভ নাই।
মনিটরটার কালার কেমন সেটা একটা বিশাল ইম্প্যাক্ট। অনেক অনেক অফিসে দেখা যাবে যে এই সকল মনিটর দিয়েই গ্রাফিক্স রিলেটেড কাজও করা হচ্ছে বা হতে পারে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার কালার কেমন সেটাই আমাদের মেইন কনসার্ন হওয়া উচিত। স্পাইডার টেস্টের ক্ষেত্রে আমরা আসলে দুইটা ডিভাইস ইউজ করব, স্পাইডার এক্স প্রো অ্যান্ড স্পাইডার 5 এলিট। তো এইখানে মেইনলি স্পাইডার 5 এলিট দিয়ে আমরা দেখবো এটা ডেল্টাইটা কেমন। মূলত ডেল্টাই 2 এর যত কম হবে তত জিনিসটা ন্যাচারাল কালারের আশেপাশে হবে এটা ধরে নেওয়া হয়। আমরা এটার কালার টেস্ট করছি স্পাইডার 5 এলিট দিয়ে। স্পাইডার 5 এলিটে আমরা স্পাইডার 5 এলিটের যে সফটওয়্যারটা আছে ডাটা কালারে সেটার 5.2 ভার্সনটা ইউজ করতেছি। অ্যান্ড এইখানে আমরা এসআরজিবি বলতে 99% এসআরজিবি অ্যান্ড 78% অ্যাডোবি আরজিবি পাইছি, হুইচ ইজ ভালো এক হিসাবে। অলসো এটা টোন রেসপন্স যদি আমরা দেখি তাহলে এটা টোন রেসপন্সে এটার গামা ছিল 2.3। এইখানে এই মনিটরটার ডিসপ্লে গামা আমরা পাইছি 2.3। টিপিক্যালি আইপিএস রিলেটেড প্যানেলগুলা বা আইপিএস টাইপের প্যানেলগুলো বা এই ধরনের কম্পিউটার মনিটরগুলো 2.2 গামার আশেপাশে থাকে। এইটার গামার রেজাল্টটা একটু বেশি। অ্যান্ড এইটার আসলে কোনো ইনডেপথ ওএসডি বা ইনবিল্ট ওএসডি টাইপের কিছু নাই। এটা যদি আপনি সর্বোচ্চ চেঞ্জ করতে চান ব্রাইটনেস, সেটা আপনি উইন্ডোজ ওএস থেকেই করতে হবে, আলাদা করে ওএস বা গামা লেভেল চেঞ্জ করার কোনো অপশন নাই। সো আমরা এখানে গামার রেজাল্ট পাইছি 2.3। অ্যান্ড সর্বশেষ যেটা সেটা হচ্ছে ডেল্টা ই রেজাল্ট। ডেল্টা ই রেজাল্টটা একটু অবাক করার মতো আসলে। এটা ডেল্টা ই অ্যাভারেজ ছিল 1.10, এর সর্বোচ্চ ছিল 6.74 অ্যান্ড সর্বনিম্ন ছিল 0.18। টু বি ভেরি অনেস্ট এটার কালার রেজাল্ট আসলে খারাপ না, ডেল্টা ই হিসাবে ইমপ্রেসিভ এক হিসাবে। আরেকটা ডিভাইস আছে স্পাইডার এক্স এলিট, সেটা দিয়ে আমরা টেস্ট করবো উইথ ডিফারেন্ট সফটওয়্যার, স্পাইডারেরই কিন্তু ডিফারেন্ট একটা সফটওয়্যার দিয়ে আমরা টেস্ট করবো, দেন একটা কনক্লুশনে আমরা যাব। সো দুইটাই ডাটা কালারের ডিভাইস, জাস্ট টু ডু দ্য ক্রস চেক। এর জন্যই জাস্ট এই জিনিসটা করা যে ক্রস চেকিংয়ের মাধ্যমে একটা কিছু পাওয়া যায় কিনা। প্রিভিয়াসলি স্পাইডার 5 এলিটের যে 5.2 ভার্সনটা সেটাতে আমরা এর ডিসিএপি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম না। সো এইখানে আমরা টোটাল 100% এসআরজিবি, 79% অ্যাডোবি আরজিবি অ্যান্ড 82% ডিসিএপি 3 রেজাল্টটা পাই। 99-100 প্রায় কাছাকাছি, সো 1%-এর মতো একটা এরর অফ মার্জিন থাকেই, খুবই স্বাভাবিক। বাট এখানে যেমন আগের 5.2 সফটওয়্যারের আমরা পাইছিলাম হচ্ছে অ্যাডোবি আরজিবি 78, এখানে 79। আগে এসআরজিবি ছিল 99, এখানে 100%। সো 1%-এর মধ্যে একটা ডিফারেন্সেস থাকতেই পারে, যেহেতু এটা একটা যথেষ্ট আগের ডিভাইস, সো খুবই স্বাভাবিক। অ্যান্ড এটা আরও নতুন লেটেস্ট ডিভাইস। সো এটার 100% এসআরজিবি, 79% অ্যাডোবি আরজিবি অ্যান্ড 82% ডিসিআইবি 3। অ্যান্ড এটার টোন রেসপন্স যদি বলি মেজার্ড গামা 2.3। সো ইয়েস এটার গামা একটু বেশি। অ্যান্ড এটার কালার আউট অফ দ্য বক্স যদি হিউম্যান আয়ের কথা বলি, অনেকগুলো মনিটর তো সোফার আমার চোখের উপর দিয়ে গেছে, সো সেই হিসাবে বলতে হবে যে এটার কালার নট দ্যাট মাচ বুস্টেড, খুবই নিউট্রাল দেখায়। কালার প্রোফাইল বাই ডিফল্ট যথেষ্ট ভালো, বাট এখানে যদি কোনো টুইক করার অপশন থাকতো, কোনো সিনারি মুড টাইপের কিছু থাকতো, অর ইভেন একটা সফটওয়্যারও যদি থাকতো তাহলে ভালো হতো আর কি। এরকম কোনো অপশন দিচ্ছে না, যেটা একটা ডাউন সাইড। আপনি একটা সিঙ্গেল আউট অফ দ্য বক্স যে কালারটা পাচ্ছেন ওইটাতেই আপনাকে স্টাক থাকতে হবে। অ্যান্ড আমি যদি কিছু ভিডিও ডেমো ছাড়ি, আসলে ভিডিও ডেমো ছাড়া সিঙ্গেল ইয়াতে বোঝাটা কষ্ট, সেটা আপনারাই ভালো বলতে পারবেন ভিডিও শেষে গিয়ে। আচ্ছা, এটা সাউন্ডের ব্যাপারে যদি বলা হয় তাহলে সাউন্ডে একটু বেজের ঘাটতি আছে, বাট ডিস্টরশন আছে সামান্য, খুবই সামান্য। লাউডার বা হাই পিচ টাইপের সাউন্ডগুলোতে একটু ডিস্টরশন দিবে, বাট এর বাইরে যদি বলা হয় মোটামুটি ভিডিও এনজয় করার জন্য গুড এনাফ, ভয়েস শোনার জন্য গুড এনাফ, আর হচ্ছে টুকটাক ইউটিউব ভিডিও দেখার জন্য গুড এনাফ। বাট মুভি টুভি দেখার জন্য বা ওই রকম সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য এগুলো হাইলি রেকমেন্ডেড না, এটা খুবই স্বাভাবিক। অ্যান্ড এটার কালার যেটা আমি বলতেছিলাম এতক্ষণ, কালার আই গেস অ্যাকসেপ্টেবল। এমন না যে যে জিনিসটা কালারটা একদম খুব চোখে লাগে টাইপের, নট দ্যাট মাচ বুস্টেড, আবার খুব লেস স্যাচুরেটেডও না। সো ফার বলতে গেলে এটার কালার অ্যাকসেপ্টেড। যদিও এটা ডেল্টা এটা খুব ইমপ্রেসিভ ছিল, যেটা আমরা আগে বলেছি যে 1.18, যেটা মোটামুটি আমরা যত পরিমাণ মনিটর রিভিউ করছি তার মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট হতে পারে এটা। তো মোটামুটি টুকটাক গ্রাফিক্স কাজের জন্য এটা গুড এনাফ। বাট হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আপনি এক্সটার্নাল মনিটর কানেক্ট করতে চান সেটাও পারবেন, ভিডিওতে এটা ট্রাই করছি। সেক্ষেত্রে আপনি কোনো আলাদা বেটার কালারের যে কোনো মনিটর অ্যাড করে ওভারঅল একটা ওয়ার্কিং সিস্টেম আপনি দাঁড়া করাতে পারবেন বলা যায়। স্পিকার নিয়ে বলা শেষ, এটার মনিটরের আউটপুট নিয়ে কথা বলা শেষ। সো এবার টিয়ার ডাউন হোক, তার আগে আমি পিসটা অফ করে দিই। এটা আসলে টিয়ার ডাউন করাটা খুবই সহজ। এখানে দুইটা স্ক্রুজ আছে, জাস্ট এই দুটো স্ক্রুজ খুলে নিলে নিচে স্লাইডিং করতে হবে, করলে দেন ইজিলি খুলে যাবে। সাধারণত অল ইন অন পিসিতে এমন ফুল সাইজ ডেস্কটপ সিপিইউ বা সকেট দেখা যায় না। অ্যান্ড এটা ধরানো আসলে একটু কঠিন, কারণ ফর্ম ফ্যাক্টরটা একটু ছোটো, প্লাস জায়গাও কম। অ্যান্ড মনিটরটা ওভারঅল একটু মোটা লাগলেও অতটাও কিন্তু মোটা না। টিপিক্যাল অন্যান্য ব্র্যান্ড পিসি কিন্তু এর থেকেও বেশি থিকার হয়।
এর কাছাকাছি লেভেলের থিকারই হয়। বাহ, যথেষ্ট ভালো পরিমাণ থার্মাল পেস্ট অ্যাড করা আছে। আর এই হচ্ছে হিটসিং এর ফিন ডেন্সিটি তেমন না, বাট তারপর ওয়েল পারফর্ম করতেছে। আর যে 3টা হিট পাইপ আছে, অনেকে দেখে মনে করতে পারেন যে এটা ল্যাপটপের মতো কিনা, বাট এটা ল্যাপটপের তুলনায় বেশ ঠিক। অনেকটা গেমিং ল্যাপটপে যেই টাইপের হিটসিং ব্যবহার করে ওর থেকেও আই গেস একটু বেটার কোয়ালিটির। 5 ফেজ বা 6 ফেজ ভিআরএম ইউজ করা হয়েছে। আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ওরা এক্সট্রা করে একটা সাটা পোর্ট দিয়ে রাখছে। আপনি চাইলে যে কোনো সাটা 2.5 ইঞ্চ হার্ড ড্রাইভ অথবা এসএসডি এতে অ্যাড করতে পারবেন। তারপরে আমরা যে এসএসডিটাকে খুলে ফেলি, এইখানে আমরা আরেকটা কাটআউট দেখতে পাচ্ছি, বাট এটা কিসের জন্য বুঝতেছি না। আবার এখানে একটা ATX 12 ভোল্ট 4 পিন একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে। প্রবাবলি এইখানে কি অতুল ভাই ব্যাটারি লাগাই কি এখানে পাওয়ার দিলে কি আমরা এটাকে পোর্টেবল হিসেবে ইউজ করতে পারবো কিনা, সিস্টেম টাইপের কিছু থাকতে পারে। এটা হচ্ছে ম্যাক্সিও কন্ট্রোলার। আর একটা জিনিস বেশ ভালো, সেটা হচ্ছে 512 জিবির এসএসডিতে 4টা মেমোরি সেল ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা একটা কনস্ট্যান্ট আর বেটার স্পিড পাচ্ছি। প্রথমে শুরুতে বলছিলাম যে আমরা যখন টিয়ার ডাউন করবো তখন দেখবো যে এইটা PCI Zen 4 কিনা। আপনারা যদি এখানে ক্লোজলি দেখেন তাহলে দেখবেন যে এটা PCI 3.x4। সো এখানে একটা ইন্টেলের ওয়াইফাই 5 প্লাস ব্লুটুথ 5.0 এর একটা ওয়্যারলেস চিপ ব্যবহার করা হয়েছে। আর এটার যদি অ্যান্টেনা কানেকশন দেখি, রাইট সাইড টপে আর একটা লেফট সাইড বটমে ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য। আর এদিকে যদি র্যামের দিকে দেখি তাহলে এটা টিপিক্যাল ডেস্কটপ র্যাম না, মানে এটা ল্যাপটপ র্যাম। আর এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা ডুয়েল র্যাঙ্কের 16 জিবির সোডিয়াম ইউজ করা হয়েছে। আপনি চাইলে ম্যাক্সিমাম 32 জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন আর একটা 16 জিবি আপগ্রেড করে। এরা দেখি যে ভাই কোয়ালিটিতে ম্যাক্সিমাইজ করার ট্রাই করে উইদিন লোয়ার কস্ট। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ক্ষেত্রে একটা ডাউনসাইড হচ্ছে তারা এমন একটা অ্যামাউন্ট মার্কেটিং R&D অ্যান্ড সাপ্লাইতে খরচ করে ফেলে, যার জন্য তাদের আসলে চিপ আউটটা করতে হয়। আবার আরেকটা বিষয় হচ্ছে ভাই, মার্কেটিং যে সবাই করে না এমন না, তারাও হয়তো বা করে, বাট দেখা যায় যে চায়না রিজনে ফেসবুক ইউটিউব এগুলো নাই, তো যার কারণে আমাদের কাছে রিচ আউটটা হয় না। এন্ড টেকলাস্ট আসলে ইউকে বা দেখা যাচ্ছে যে ইউরোপ মার্কেটে স্প্রেড হওয়ার চেষ্টা করতেছে। মানে স্প্রেড হইলেও দেখা যাচ্ছে ওরকম অডিয়েন্স হয়তো বা আমাদের চোখে পড়ে না। এন্ড বাংলাদেশে এটা প্রথম ব্র্যান্ড আমাদের শোনা, তো আমরাও আসলে শুনি না এই ব্র্যান্ডের নাম। অ্যান্ড ওদের নিজস্ব অনেক কম্পোনেন্ট থাকাতে ওরা চিপ আউট করতে পারতেছে না, অ্যান্ড এই ক্ষেত্রে তারা বেটার কম্পোনেন্ট প্রোভাইড করতে পারতেছে, এটা একটা প্লাস। বাট যেখানে তাদের আসলে ডাউন সাইড সেটা হচ্ছে যে সফটওয়্যার, যেটা আমরা অলরেডি দেখলাম বায়োসে, যে ওরা টিপিক্যাল একটা বায়োস ইউজ করতেছে যেটা অনেক পুরানো। 2024 এসে এই ধরনের বায়োস দেখলে আসলে মনে হয় যে আমি 2014-15-তে পড়ে আসি বা আরও আগে। তো চাইনিজ ব্র্যান্ডগুলোর এটাই ডাউনসাইড, তারা সফটওয়্যারে তাদের এফোর্টটা খুব একটা দেখাইতে পারে না। হার্ডওয়্যারে তারা বলতে গেলে টপ নচ হার্ডওয়্যার দিয়ে দেয়, বাট সফটওয়্যারের ক্ষেত্রে তাদের একটা কি বলে ল্যাকিংস, সেটা এখনো আছে। আর যেটা আরেকটা ল্যাকিংসের কথা যদি মেনশন করতে হয় সেটা হচ্ছে যে এটার যে ডিসপ্লেতে মানে ব্রাইটনেস কমানো বাড়ানো ছাড়া আর তেমন কিছুই নাই, বাট ডিসপ্লেটা খুবই ভালো ছিল। এই ডিসপ্লেটা অফিস ইউজের জন্য সোফার পারফেক্ট। আই মিন যারা একদম মিনিমাল লেভেলের সেট আপ চান তাদের জন্য পারফেক্ট, বাট গ্রাফিক্স ডিজাইনের জন্য এটাকে আমি নিয়ার পারফেক্ট বলবো, বাট ফুললি পারফেক্ট বলবো না। যদিও এটার ডেলটাই যে অ্যাভারেজ ভ্যালুটা ছিল খুবই ইমপ্রেসিভ ছিল, অ্যান্ড এটার আউট অফ দ্য বক্স যে কালার যে রেজাল্টটা সেটাও যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। কিন্তু স্টিল দেখা যাচ্ছে যে এই ধরনের পিসি নিলে গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তারা মোস্টলি একটা সার্টেন টাইম পরে আপগ্রেডেবিলিটির কথা চিন্তা করে, অ্যান্ড এটাতে কোনো পিসিআই স্লট নাই। পিসিআই স্লট না থাকাতে যে ডাউন সাইডটা হচ্ছে আপনি কোনো জিপিও অ্যাড করতে পারবেন না। এই মাদারবোর্ডে অন্যান্য র্যাম, এসএসডি বা ইভেন আপনি সিপিইউ সোয়াপ করতে পারবেন, কিন্তু এতে কোনো পিসিআই স্লট নাই যেটা থেকে জিপিও অ্যাড করা যাবে। সো এইটা একটা ডাউন সাইড। এই ফর্ম ফ্যাক্টরের জন্য গুড এনাফ, এতে আসলে আর কিছু এক্সপেক্ট করার লাভ নাই। এটা স্পেশালি যে প্রাইস রেঞ্জে আসতেছে, সো প্রাইস রেঞ্জের কথা যখন বলতেছি এটার কম্পিউটার অ্যানালাইসিসটা মনে করা উচিত। সো এটার কম্পিউটার অ্যানালাইসিস করতে যাই আমরা জাস্ট শকড, মানে স্পিচলেস হয়ে গেছে যে পিসি হাউস আমাদেরকে বলছে যে এটা আনবিটেবল এটার প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী। দেন আমরা রিয়েলাইজ করতে পারলাম যে তারা কেন এই চ্যালেঞ্জটা আমাদেরকে ছুড়ে দিয়েছে। আচ্ছা, এটার প্রাইস কি বলা? সো এটার প্রাইস আমরা প্রথমেই মেনশন করছি 68K। এই সেগমেন্টে অনলি দুইটা মডেল আছে, একটা ওয়ালটনের ইউনিফাই অল ইন অন পিসি আর একটা লেনোভোর অল ইন অন পিসি। বাট দি মেইন ফ্যাক্ট ইজ বোথ 12 Gen i3 ইউ সিরিজের প্রসেসর, অর্থাৎ ল্যাপটপ গ্রেডের প্রসেসর। আর এটার ভিতরে একটাতে রয়েছে 1TB এইচডিডি আর একটাতে আছে 512GB এসএসডি। সো এটার ধারের কাছেও নাই। আর এটার যদি সেম স্পেকের যদি কোনো কিছু থাকে, এইচপি এর একটা অল ইন অন পিসি আছে যেটার প্রাইস অলমোস্ট 98K।
বাট স্টিল ওইটা হইতেছে এইচ সিরিজের সিপিইউ, অর্থাৎ এই প্রাইস সেগমেন্টের 20,000 টাকা কম বেশির আশেপাশেও হইতেছে যে তেমন কোনো ডেস্কটপ গ্রেডের সিপিইউ সহ অল ইন ওয়ান পিসি নাই। সো সেই দিক থেকে বলতে গেলে প্রাইস, পারফরমেন্স, ডিসপ্লে, আপগ্রেডেবিলিটির দিক থেকে এটা অ্যাকচুয়ালি আনবিটেবল। মার্কেটে আসলে এই ধরনের পিসি না আসলে কম্পিটিশনটা জমবে না, এন্ড বলতে গেলে এটা এসে একটা অন্যরকম লেভেল অ্যাড করতেছে। এন্ড ব্র্যান্ড পিসি গুলো দেখা যাচ্ছে তাদের হয়তো বা নেক্সট লাইন আপ গুলো আবার রিথিঙ্ক করতে হইতে পারে জাস্ট এই কম্পোনেন্টটার জন্য। এন্ড কর্পোরেট ইউজের জন্য এটা ওয়ান অফ দ্য ব্যাং ফর দ্য বাক সোফার। সো মেইনলি যারা হোম ইউজ, খুবই লাইট ইউজের জন্য পিস নেবেন, বেশি হ্যাসেল চান না, কজ হইতেছে আপগ্রেডেবিলিটি বা ট্রাবল শুটিং ম্যানুয়াল এই টাইপের ঝামেলার ভিতরে যাইতে চান না, একটা অল ইন ওয়ান সলিউশন খুঁজছেন, তাদের জন্য হইতে পারে টেকলাস্টের এই অল ইন ওয়ান পিসিটা একটা বেস্ট সলিউশন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। যাই হোক, মনিটর আমার, আমি নিয়ে গেলাম ভাই, পিসিটা তো আমার।